জীবনের লক্ষ্য লেখা পবিত্র অধিকারী। জীবন যদি একটা নদী হয় তবে এর লক্ষ্য সমুদ্র নয়। জীবনের লক্ষ্য সঠিকভাবে বয়ে চলা এবং আশেপাশের ভূমিকে উর্বর করে তোলা। আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। নিয়ে যাব কিছু স্মৃতি, রেখে যাব কিছু পদচিহ্ন। আমাদের এই চলার পথকে একমাত্র ভালোবাসা সৌন্দর্য মণ্ডিত করতে পারবে। আমাদের এই ইউনিভার্স সত্যি না স্বপ্ন, বাস্তব না মায়া? একটা বড় প্রশ্ন। এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা কোনো দিন খুঁজে পাব না। আমাদের এই জীবনের লক্ষ্য কি? প্রতিষ্ঠা না আনন্দ? উন্নতি না ত্যাগ? টাকা না ভালোবাসা? ক্ষমতা না রেসপেক্ট? বিখ্যাত হওয়া না চরিত্রবান হওয়া? কর্ম না সেবা? জীবনকে উপভোগ করা না ঈশ্বরকে উপলব্ধি করা? জ্ঞান না ভক্তি? জয়ী হওয়া না নতুন কিছু সৃষ্টি করা? অনেকেই হয়তো ভিন্ন ভিন্ন মত দেবেন। একজন সৈনিকের লক্ষ্য জয়ী হওয়া, একজন প্রেমিকের লক্ষ্য ভালোবাসা, একজন আর্টিস্টের লক্ষ্য নতুন কিছু সৃষ্টি করা, একজন সন্ন্যাসীর লক্ষ্য ত্যাগ, একজন যোগীর লক্ষ্য ঈশ্বরকে উপলব্ধি করা, একজন ভোগীর লক্ষ্য জীবনকে উপভোগ করা। কেউ কর্মকেই জীবনের লক্ষ্য মনে করেন, কেউ মনে করেন সেবা করাই জীবনের ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একজন ব্যবসায়ীর লক্ষ্য টাকা, প্রতিষ্ঠা এবং উন্নতি। তবে টাকা, প্রতিষ্ঠা, উন্নতি হলেই কি আনন্দ পাওয়া যায়? ক্ষমতা থাকলেই কি রেসপেক্ট পাওয়া যায়? বিখ্যাত হওয়ার সঙ্গে চরিত্রবান হওয়াও কি ইকুয়ালি ইম্পর্টেন্ট নয়? জ্ঞানীর কাছে জ্ঞান বেশি ইম্পর্টেন্ট, ভক্তের কাছে ভক্তি বেশি ইম্পর্টেন্ট। তবে আমার মনে হয় এতক্ষণ আমি যা কিছু বর্ণনা করলাম, একজন মানুষের মনের মধ্যে সব কিছুই রয়েছে। কখনো তা প্রকট, আবার কখনো তা প্রচ্ছন্ন। একজন মানুষের মনের মধ্যে সৈনিক রয়েছে, প্রেমিক রয়েছে, আর্টিস্ট রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সব কিছুই রয়েছে। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে, জীবনকে আমরা কিভাবে দেখতে চাই। জীবনকে আমরা যেভাবে দেখব, জীবন আমাদের সেই দিকে নিয়ে যাবে। আমাদের জীবনের লক্ষ্য সেই দিকেই এগিয়ে যাবে। ভবিষ্যৎ পৃথিবী, যখন মানুষ থাকবে না। ভবিষ্যতে পৃথিবী মানুষের বসবাসের জন্য যোগ্য নয়। হয়তো সেই জন্য মানুষই দায়ী। বাতাসে দ্রবীভূত অক্সিজেন এতটাই বিষাক্ত হয়ে গিয়েছে যে তা মানুষের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই পৃথিবী ছেড়ে মানুষ চলে গিয়েছে, সবাই যেতে পারেনি। যারা যেতে পারেনি তারা বিশুদ্ধ অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। বাতাসে দ্রবীভূত অক্সিজেন বিষাক্ত হয়ে যাওয়ায় কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, কোটি কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। যেসব মানুষেরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তারা মহাকাশে বসবাস করছে। ভবিষ্যতে মানব প্রজাতি 108টা গ্রহাণী পুঞ্জের মধ্যে বসবাস করছে। তারা পৃথিবীর মতো একটা গ্রহের সন্ধান করছে, নতুন এক পৃথিবীর সন্ধানে, কিন্তু খুঁজে পায়নি। এই পৃথিবীতে তখন মানুষ নেই। এই পৃথিবী মানুষের বসবাসের জন্য অযোগ্য হয়ে গিয়েছে। তবে মানুষ চলে যাওয়ার পর এই পৃথিবীর সৃজনশীলতা থেমে যায়নি। বিভিন্ন প্রকারের জীবজগতের সৃষ্টি হয়েছে, পৃথিবীতে অদ্ভুত সব প্রাণী বসবাস করছে। ভবিষ্যতের মানুষ কখনো কখনো এই পৃথিবীতে কৃত্রিম অক্সিজেন নিয়ে ঘুরতে আসতে পারে, কিন্তু এখানে পুরোপুরিভাবে থাকতে পারে না। এই পৃথিবীকে বসবাসের অযোগ্য আমরাই করেছি। তাই তারা তখন আমাদের প্রজন্মকে প্রশ্ন করেছে, কেন কেন আমরা এত সুন্দর পৃথিবীকে মানুষের বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছি? যতদিন এই পৃথিবী আমাদের বসবাসের জন্য যোগ্য ছিল, ততদিন আমরা তার মূল্য বুঝতে পারিনি। আমরা নিজেরাই এই পৃথিবীকে আমাদের বসবাসের জন্য অযোগ্য করে তুলেছি। এই পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হওয়ার পর, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। এলিয়েন্স এবং কিছু দুর্লভ তথ্য।
খুব ছোটবেলা থেকেই একটা প্রশ্ন আমাকে খুব ভাবিয়ে তুলত। এই ইউনিভার্স এত বিশাল, কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি গ্রহ উপগ্রহ, কিন্তু এই পৃথিবী ছাড়া আর কোথাও কি প্রাণীর অস্তিত্ব নেই? এই ইউনিভার্সে অনেক গ্রহ উপগ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে। সেসব এলিয়েন্সরা কি কখনো আমাদের এই পৃথিবীতে আসার চেষ্টা করেনি? করেছে, কিন্তু এলিয়েন্সরা খুব সহজে আমাদের এই পৃথিবীতে আসতে পারেনি, কারণ মাইক্রো অর্গানিজম। অনেক সায়েন্টিস্ট মনে করেন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লিভিং বিইং মাইক্রো অর্গানিজম, এবং মাইক্রো অর্গানিজমস রুল দ্য ওয়ার্ল্ড। যদি কোনো এলিয়েন বডি আমাদের এই পৃথিবীর মাইক্রো অর্গানিজমের সংস্পর্শে আসে, তাহলে মাইক্রো অর্গানিজম মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই এলিয়েন্স বডিকে নষ্ট করে দেয়। আর একটা কারণ হলো আমাদের বায়ুমণ্ডল। এলিয়েন্সরা আমাদের বায়ুমণ্ডলে যে দ্রবীভূত অক্সিজেন আছে তা গ্রহণ করতে পারে না, তাই আমাদের বায়ুমণ্ডলে ওরা বেশিক্ষণ বাঁচতে পারে না। সায়েন্স ফিকশন লেখকেরা বলেছেন আমাদের এই পৃথিবীতে আসার জন্য এলিয়েন্সরা অন্য পথ বেছে নিয়েছে। আমাদের এই পৃথিবীর কিছু মানুষ এবং প্রাণীকে ওরা ওদের গ্রহে নিয়ে গিয়েছে ইউজিং রোবট মেশিন, এবং সেখানে নিয়ে গিয়ে আমাদের শরীরের ওপর নানা রকম পরীক্ষা করছে। ওরা আমাদের এই পৃথিবীতে আসার জন্য আমাদের এই শরীরকে ব্যবহার করছে। এলিয়েন্সরা জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে, শক্তিতে আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। অনেকের ধারণা বৈদিক যুগে আমরা যেসব দেবদেবীর আরাধনা করতাম, এমনকি গ্রিক দেবদেবীরা সবাই এলিয়েন্স ছিলেন। আমরা কখনো শ্রদ্ধায়, কখনো ভয় পেয়ে সেই সব এলিয়েন্সের আরাধনা করেছি। মানব সভ্যতার ইতিহাসে শেষ 10,000 বছর বেশ কয়েকবার মানব সভ্যতা এবং এলিয়েন্স সভ্যতা একে অপরের সংস্পর্শে এসেছে। যখনই মানব সভ্যতা এলিয়েন্স সভ্যতার সংস্পর্শে এসেছে, তখনই মানব সভ্যতা জ্ঞানী, বিজ্ঞানী এক ধাপ এগিয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতি। ভারতবর্ষকে একসময় সোনে কা চিড়িয়া অর্থাৎ বার্ড অফ গোল্ড বলা হতো। ভারতবর্ষ ধন সম্পদে এতটাই সমৃদ্ধ ছিল যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভারতবর্ষকে একসময় বিশ্বগুরু বলা হতো। ধন সম্পদে, জ্ঞানে এবং বিজ্ঞানে ভারতবর্ষ পৃথিবীতে শীর্ষস্থান অধিকার করেছিল। যুগ যুগ ধরে বিদেশি শক্তি ভারতবর্ষকে লুট করেছে, তবুও ভারতবর্ষের প্রকৃত সৌন্দর্যকে লুট করে নিয়ে যেতে পারেনি। এই পৃথিবীর উন্নতির জন্য অনেক অনেক টাকার দরকার নেই, চাই সুস্থ মানসিকতা। ভারতবর্ষ পুরো পৃথিবীকে সেই পথ দেখাবে। সত্যম, শিবম, সুন্দরম হলো সেই পথ। শুধুমাত্র সায়েন্স মানব সভ্যতাকে রক্ষা করতে পারবে না, চাই নৈতিক শিক্ষা। ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র হল দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান আ ফ্যামিলি, সত্যমেব জয়তে, গেস্ট ইজ গড। ভারতীয় সংস্কৃতি সর্বদা চরিত্র গঠনকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছে।
আমি কি তা এখানে ইম্পর্টেন্ট নয়, আমি কি সেটাই এখানে ইম্পর্টেন্ট। আমি ব্রহ্মা, অর্থাৎ অ্যাবসলিউট রিয়ালিটি। আমি বুদ্ধ, অর্থাৎ এনলাইটেড। আমি কি চাই? আমি চাই প্রকৃত আনন্দ। প্রকৃত আনন্দের সন্ধান আমাদের বাইরের পার্থিব জগতের মেটেরিয়াল বস্তুর মধ্যে নেই, তা আমাদের অন্তর জগতে রয়েছে। ভারতীয় সংস্কৃতি যোগা এবং মেডিটেশনের মাধ্যমে সেলফ রিয়েলাইজেশনের পথ সমস্ত পৃথিবীকে দেখিয়েছে। যদি আমরা আমাদের ট্রু সেলফকে উপলব্ধি করতে পারি, ব্রহ্মা অর্থাৎ অ্যাবসলিউট রিয়ালিটির সাথে নিজেকে কানেক্ট করতে পারি এবং তাকে আমাদের নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি, তখন কোনো কিছু না পাওয়ার বেদনা থাকে না। আমরা যখন সর্বত্র সর্বজীবে ঈশ্বরকে দেখতে পাই, তখন সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারব। তাই মহাপুরুষেরা বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই ভালোবাসার মধ্যে প্রকৃত আনন্দ রয়েছে। বাইরের পার্থিব জগতে ম্যাটেরিয়াল বস্তুর মধ্যে সেই প্রকৃত আনন্দ পাওয়া যায় না। রহস্যময়ী সময়। এই ইউনিভার্সে সবচেয়ে বেশি রহস্যময় যদি কিছু থাকে তা হলো সময়। সায়েন্স ফিকশন গল্পে দেখা যায় সময় যন্ত্র করে অতীতের কোনো সময়ে পৌঁছানো যায়, কিন্তু হয়তো তা কোনোদিন সম্ভব নয়। সময়ের গতি অতীত থেকে ভবিষ্যতের দিকে ক্রমাগত বর্ধিতমান, তাই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কখনো অতীতে পৌঁছানো সম্ভব নয়। তবে ভবিষ্যতে আমরা যেতে পারি যদি আমরা বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে ভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করতে পারি, তবে তা সম্ভব। পৌরাণিক কাহিনীকে বলা হয়েছে, যখন স্বর্গে একদিন আমাদের পৃথিবীতে তখন 1 বৎসর অতিক্রম হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা এই যে বিভিন্ন ডাইমেনশনে সময়ের গতি বিভিন্ন, তাই আমরা যদি ভিন্ন কোনো ডাইমেনশনে যাই যেখানে একদিন অতিক্রম করলে আমাদের পৃথিবীতে 1 বৎসর অতিক্রম হয়, তাহলে সেই ডাইমেনশনে 100 দিন অতিক্রম করে এই পৃথিবীতে ফিরে আসলে দেখা যাবে এখানে 100 বছর অতিক্রম হয়েছে। আবার উল্টোটাও হতে পারে, যদি আমরা এমন কোনো ডাইমেনশনে পৌঁছই যেখানে 1 বছর অতিক্রম করলে এই পৃথিবীতে মাত্র 1 দিন অতিক্রম হয়। বিভিন্ন ডাইমেনশনে সময়ের গতি বিভিন্ন। এই সময়ের গতিকে নিয়ন্ত্রণ করছেন কে? তিনি এক এবং অদ্বিতীয়, সর্বশক্তিমান। তিনি সোল অফ দ্য ইউনিভার্স। এই সময়ের গতিকে তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি এতটাই শক্তিশালী যে তিনি সময়ের গতিকে থামিয়ে দিতে পারেন। সময়ের গতি যদি থেমে যায়, তাহলে এই ইউনিভার্সের সমস্ত অবজেক্ট একসাথে থেমে যাবে। আমরা হয়তো অনেকেই জানি না যে এই ইউনিভার্সের প্রত্যেক অবজেক্ট কোনো না কোনো অবজেক্টকে কেন্দ্র করে ঘুরছে। সময় থেমে যাওয়া অর্থাৎ এই ইউনিভার্সের প্রত্যেক মুভিং অবজেক্ট একসাথে থেমে যাওয়া। যেমন মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার সময় সময়ের গতিকে অনেকটা স্লো করে দিয়েছিলেন। এখন প্রশ্ন, সময়ের গতি কি কখনো উল্টো দিকে চলতে পারে? প্রকৃতির নিয়মের বিরুদ্ধে হয়তো তা সম্ভব নয়। সর্বশক্তিমান ঈশ্বরেরও হয়তো সেই অভিপ্রেত নেই। বাসুদাইবা কুটুম্বাকম। বাসুদাইবা কুটুম্বাকম আক্ষরিক অর্থ হল দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। বৈচিত্র্যময় এই পৃথিবী। এই পৃথিবীতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, নানা রকম ধর্ম, জাতি, ভাষা, রীতিনীতি, সংস্কৃতি একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
এই পৃথিবী বৈচিত্র্যময়, তাই তো আমাদের পৃথিবী রামধনু রঙে আঁকা নয়নাভিরাম এত সুন্দর। তবে বৈচিত্র্যের মধ্যেও ঐক্য আছে, আমাদের বিশেষ একটা পরিচয় আছে, ধর্ম আছে। সেই ধর্ম হলো মানব ধর্ম। দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু যখন একটা বিশেষ ধর্ম, জাতি বা ভাষা যখন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্য ধর্ম, জাতি বা ভাষার উপর আক্রমণ করে, তখন তাদের মনুষ্যত্ব ধর্ম লোপ পায়। ভুলে যায় তারা দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। যখন আমরা একে অপরের ঈশ্বরকে ছোট প্রমাণ করার চেষ্টা করি, তখন ঈশ্বর ক্রুদ্ধ হন। যখন আমরা ধর্মকে হাতিয়ার করে এই সৃষ্টিকে বিনাশ করবার নেশায় মেতে উঠি, ঈশ্বর আমাদের অভিশাপ দেন। পৃথিবীর ওপর তখন কালো অন্ধকার নেমে আসে। মাইক্রো অর্গানিজমস এবং আমরা। মাইক্রো অর্গানিজম সম্বন্ধে আমাদের সবার মনে একটা নেগেটিভ পারসেপশন রয়েছে। ভাইরাস, ব্যাকটেরিয়া এটসেট্রা আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে, তাই আমরা ওদের মোটেই পছন্দ করি না। ছোটবেলা থেকেই মাইক্রো অর্গানিজম নিয়ে আমার মনে আগ্রহ ক্রমশ বাড়তেই থাকে। বড় হয়ে আমি তাই মাইক্রো অর্গানিজম নিয়ে পড়াশোনা শুরু করি। তারপর বুঝতে পারি যে আমরা এখন পর্যন্ত মাইক্রো অর্গানিজম সম্বন্ধে যতটুকু জ্ঞান অর্জন করেছি তা অতি সামান্য। মাইক্রো অর্গানিজমদের নিজেদের একটা আলাদা জগৎ আছে। আমরা খালি চোখে ওদেরকে দেখতে পারি না, ওদের জগৎকে অনুভব করতে পারি না। অনেকেই হয়তো জানে না, একজন সুস্থ মানুষের মুখে মোর দ্যান 6 বিলিয়ন মাইক্রো অর্গানিজমস রয়েছে, compared to 7.3 billion total human population of Earth. আমরা হয়তো অনেকেই জানি না, less than 1% মাইক্রো অর্গানিজমস আমাদের ক্ষতি করে। রিমেনিং মোর দ্যান 99% মাইক্রো অর্গানিজমস এর মধ্যে বেশিরভাগ মাইক্রো অর্গানিজমস আমাদের উপকার করে। মৃত্যুর পর আমাদের শরীরকে মাইক্রো অর্গানিজম আবার প্রকৃতির বুকে ফিরিয়ে দেয়। আমাদের ভাবনা, আমাদের অনুভূতি পর্যন্ত মাইক্রো অর্গানিজমস নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের বিভিন্ন অপরিহার্য প্রক্রিয়া মাইক্রো অর্গানিজমস দ্বারা সম্পাদিত। আমাদের সৃষ্টিতে এবং এভলিউশনেও মাইক্রো অর্গানিজমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এই পৃথিবীর একটা নির্দিষ্ট স্তরে বসবাস করি, কিন্তু মাইক্রো অর্গানিজম এই পৃথিবীর বিভিন্ন তাপমাত্রায়, জলে, স্থলে, আকাশে, সব জায়গাতেই বিরাজমান রয়েছে। হিউম্যান স্পিসিস সৃষ্টির কোটি কোটি বছর আগে মাইক্রো অর্গানিজম সৃষ্টি হয়েছে, এবং হিউম্যান স্পিসিস সৃষ্টির কোটি কোটি বছর পরেও মাইক্রো অর্গানিজম থাকবে। শেয়ারিং এবং কেয়ারিং। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা যদি আমাদের আনন্দ শেয়ার করি তা বহুগুণ বেড়ে যায়। আমরা যদি আমাদের দুঃখ বেদনা শেয়ার করি তা অনেক গুণ কমে যায়। তবে আনন্দ বা দুঃখ বেদনা শেয়ারিং করা প্রকৃত বন্ধুর সাথেই করা উচিত, নয়তো হিতে বিপরীত ফল হবে। ছোটবেলায় আমাদের শেখানো হয় যে বন্ধুদের সাথে খেলনা বা ছোট ছোট জিনিস শেয়ার করো, তাহলে বন্ধুত্ব সম্পর্ক আরো নিবিড় হয়।
শুধুমাত্র বন্ধুত্ব নয়, যে কোনো রিলেশনশিপে শেয়ারিং খুব বেশি ইম্পর্ট্যান্ট। আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডজাস্টমেন্ট, ট্রাস্ট, কমিউনিকেশন যেমন ইম্পর্ট্যান্ট, শেয়ারিংও ঠিক তেমনই ইম্পর্ট্যান্ট। আমাদের এই পৃথিবীতে যে পরিমাণে রিসোর্স রয়েছে তা যদি সঠিকভাবে সবার মধ্যে শেয়ার করতে পারি, তাহলে এই পৃথিবীতে কোথাও পভার্টি থাকবে না। খেতে না পেয়ে কেউ মারা যাবে না। পভার্টি হলো ম্যান মেড, মানুষের দ্বারা সৃষ্টি। রিসোর্সের অসম বন্টনের ফলে আমরা পভার্টি সৃষ্টি করেছি। আমরা যদি ওয়েলথকে শেয়ার করি তাহলে তার ইউটিলিটি অনেক গুণ বেড়ে যায়। যদি আমরা নলেজকে শেয়ার করি তা অনেক গুণ বেড়ে যায়। শেয়ারিংয়ের ফলে পৃথিবীর অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। পরিবর্তন বিশ্বজগতের নিয়ম। এই ইউনিভার্স বিশাল এবং রহস্যময়। এই রহস্যের সমাধান আমরা হয়তো কোনোদিনও করতে পারবো না। প্রকৃতি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। চেঞ্জ ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। তবে কতটা পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, তাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই নিয়মকে আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং বলতে পারি। স্থান, কাল এবং পাত্র সব সময় নির্দিষ্ট থাকবে। অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে আমরা কোনোভাবে চেঞ্জ বা রেকটিফাই করতে পারবো না। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে ঘটবে। প্রত্যেকটা ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। আমরা সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনাকে চেঞ্জ করতে পারবো না। ভবিষ্যতের জন্য যা নির্দিষ্ট করা হয়েছে তাই ঘটবে। যদি সেটা একভাবে না ঘটে তবে তো অন্যভাবে ঘটবে। ইউনিভার্সাল প্রোগ্রামিং এর নিয়ম তাই বলে। পরিবর্তনই জীবনের ধর্ম। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। এই জগতে কোনো কিছুই আমাদের নিজেদের নয়। একদিন আমাদের এই শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। Nothing is permanent, not even our problems. দিনের পর যেমন রাত্রি আসে, রাত্রির পর ঠিক তেমনই দিন আসে। যারা নিরন্তর চেষ্টা করে তারা কখনো হেরে যায় না। জীবনেও প্রত্যেকবার সফল হওয়া সম্ভব নয়, তবে যারা ব্যর্থতাকে সফলতার সিঁড়ি মনে করে তারা কখনো হেরে যায় না। জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তিকে সঙ্গে করে সত্যম, শিবম আর সুন্দরমের পথে চলার নামই তো জীবন। সৎ, চিত, আনন্দ। ঈশ্বর তাই চান ভালোবাসা এবং পবিত্রতা। আমাদের এই নশ্বর শরীর, আমাদের জীবন এবং বৃহত্তর অর্থে আমাদের এই ইউনিভার্স ঈশ্বরের হাতে তৈরি একগুচ্ছ প্রোগ্রাম। এই জগতে অ্যাবসলিউট কিছু নেই। এখানে সবকিছুই রিলেটিভ, সবকিছুই মায়া। সত্য শুধু ঈশ্বর, ব্রহ্ম, the absolute reality. রুটস এবং উইংস। একজন স্টুডেন্টকে স্কুল লেভেলের সিলেবাসের বাইরে কি কি পড়ানো উচিত সেই বিষয়ে অনেক মতভেদ আছে। অনেকে মনে করেন মার্শাল আর্টস, যোগা, মেডিটেশন শেখানো উচিত। এইসব অ্যাক্টিভিটি আমাদের শরীরকে সুস্থ রাখে, মনকে আনন্দ দেয়, আত্মনিয়ন্ত্রণে সহায়তা করে।
স্পিরিচুয়াল আপলিফটমেন্টও করে। নীতি শিক্ষা, এথিক্স এইসব স্কুল লেভেল থেকে শেখানো উচিত। করাপশন এবং টেরোরিজম যেভাবে সমস্ত সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে, তা সমূলে বিনাশ করবার জন্য নীতি শিক্ষার প্রয়োজন রয়েছে। স্টুডেন্টদের শেয়ারিং শেখাতে হবে, নীতিবোধ শেখাতে হবে, বিহেভিয়ার এবং চরিত্র গঠনকে ইম্পর্টেন্স দেওয়া শেখাতে হবে। ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল রিসোর্সেস এবং এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে ডিটেইলসে স্টুডেন্টদের শেখাতে হবে। ভবিষ্যতে তারাই হবে দায়িত্বশীল নাগরিক। ভবিষ্যতের দায়িত্ব তাদের ওপরেই দেওয়া হবে। স্কুল লেভেল থেকে এগ্রিকালচার, স্মল বিজনেস ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনিয়রশিপ স্কিল থেকে শেখাতে হবে বিভিন্ন রকমের হাতের কাজ, যা ট্রেনিং স্কুল লেভেল থেকেই দিতে হবে। এডুকেশনের মাধ্যমে একজন স্টুডেন্টের রুটস আর উইংসকে স্ট্রং করতে হবে, তারা যেন ভবিষ্যতে স্টেবল হতে পারে এবং স্বপ্নের উড়ানে অনায়াসে উড়তে পারে। ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি, ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি। তাই আজকে যে ক্ষুদ্র, তাকে তুচ্ছ মনে করো না। কালকেই হয়তো সে বিশাল মহিরুহে পরিণত হবে। নিজেকে কখনো ক্ষুদ্র মনে করে কখনো হীনমন্যতায় ভুগবে না, কারণ ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি হয়েছে। একটা ছোট্ট ডিম থেকে প্রাণের সৃষ্টি হয়। প্রাণের চেয়ে অমূল্য এই ইউনিভার্সে আর কি হতে পারে? এই ইউনিভার্সের সৃষ্টিও ক্ষুদ্র একটা ডিম থেকে হয়েছে এবং তা ক্রমাগত বড় হতে চলেছে, বৃহৎ থেকে বৃহত্তর হয়ে চলেছে। এই ইউনিভার্সকে তাই ম্যাক্রো লেভেলে বুঝতে যদি চাও, তবে প্রথমে মাইক্রো লেভেলে বুঝতে হবে। তাই গ্যালাক্সি এক্সেট্রাকে যদি বুঝতে চাও, তবে প্রথমে অণু পরমাণুর গঠন বুঝতে হবে। যদি পরমাত্মাকে বুঝতে চাও, তবে প্রথমে আত্মাকে বুঝতে হবে। যদি আত্মাকে উপলব্ধি করতে পারো, তবে পরমাত্মাকে কানেক্ট করতে হবে, তবেই ঈশ্বর উপলব্ধি হবে। ব্রাহ্মণ অর্থাৎ অ্যাবসলিউট রিয়ালিটিকে অনুভব করতে পারবে। তোমার প্রগ্রেস যতই ক্ষুদ্র হোক না কেন, কখনো ডিমোটিভেট হবে না, অন্যকে ডিমোটিভেটও করবে না। মনে রাখবে, ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি, তাই সব সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। মনে রাখবে, সাকসেস পাওয়ার জন্য অনেক ব্যর্থতাকে ফেস করতে হবে। তোমাকে নিজের ক্যারেক্টারকে স্ট্রং করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি হয়। স্বাস্থ্যই সম্পদ। একটা সুস্থ শরীরে একটা ভালো মন বসবাস করে। শারীরিকভাবে যদি কেউ দুর্বল হয়ে পড়ে, তবে তার মানসিক শক্তি অনেক কমে যায়। শরীর যদি সুস্থ না থাকে, মনে শান্তি থাকে না, মনে আনন্দ থাকে না, কর্মক্ষমতা লোপ পায়। তাই নিয়মিত শরীর চর্চা করা উচিত। শরীরের যত্ন নিতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আশেপাশের পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্টুডেন্টসের বিভিন্ন রকম আউটডোর গেমে পার্টিসিপেট করা উচিত। কুংফু, কারাটে ইত্যাদি মার্শাল আর্টসে পার্টিসিপেট করা উচিত। তাহলে আত্মনিয়ন্ত্রণ ইমপ্রুভ হবে। মিউজিক এবং ডান্স আমাদের শরীরকে সুস্থ রাখে এবং মনকে আনন্দ দেয়। খাওয়ার হ্যাবিট খুব ইম্পর্ট্যান্ট। সেটা যেন স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়, সেই দিকে বিশেষ ধ্যান দিতে হবে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সমস্ত বদভ্যাস পরিত্যাগ করতে হবে।
সায়েন্স, ব্রহ্ম এবং আদি শক্তি। সায়েন্স আমাদের শিখিয়েছে ম্যাক্রো লেভেল, অর্থাৎ ইউনিভার্স, গ্যালাক্সি, ব্ল্যাক হোল যদি বুঝতে চাও, তবে মাইক্রো লেভেল অর্থাৎ অণুপরমাণুর গঠন বুঝতে হবে। পরমাণু প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ইত্যাদি দ্বারা গঠিত। স্পিরিচুয়াল লেভেলে আরো বেসিক এলিমেন্টের কথা বলা হয়েছে, যা দিয়ে এই ইউনিভার্স নির্মিত হয়েছে। তা হল ত্রিগুণ, সত্য, রজু এবং তম। এই ত্রিগুণ দ্বারা পঞ্চভূতের সৃষ্টি হয়েছে। তা হল আকাশ, বায়ু, জল, পৃথিবী আর অগ্নি। এই পঞ্চভূত দ্বারা ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। যদি আমরা স্পিরিচুয়াল লেভেলে আরো গভীরে যাই, তাহলে বুঝতে পারবো যে পঞ্চভূত দ্বারা সৃষ্ট এই ইউনিভার্স হলো আসলে একটা ইলিউশন। সত্য শুধু এক এবং অদ্বিতীয় ঈশ্বর। অদ্বৈতা বেদান্ত ফিলসফি তে সেই ঈশ্বরকে ব্রহ্ম বলা হয়। ব্রহ্মের কোনো আকার নেই, তিনি নিরাকার এবং সর্বব্যাপী। আমরা সেই নিরাকার ব্রহ্মকে সাকার রূপে শিব, কৃষ্ণ বিভিন্ন রূপে আরাধনা করি। তাই তো মহাপুরুষ বলেছেন, যত মত তত পথ। সায়েন্স আমাদের শিখিয়েছে আমাদের এই ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করছে শক্তি। সেই শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, কোনো আদি নেই, অন্ত নেই। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করাও সম্ভব। স্পিরিচুয়াল লেভেলে আমরা আদি শক্তির বর্ণনা পাই। আদি শক্তির অর্থ হল অ্যাবসলিউট এনার্জি। এখন প্রশ্ন, ব্রহ্ম যদি একমাত্র সত্যি হয়, তাহলে কি আদি শক্তি হলো ইলিউশন? হয়তো না, কারণ ব্রহ্ম এবং আদি শক্তি হলো অভিন্ন। যেমন টাইম এন্ড স্পেস হলো ইনসেপারেবল। ব্রহ্ম যদি অগ্নি হয়, তবে সেই অগ্নির তেজ হলো আদি শক্তি। ব্রহ্মা is the absolute consciousness. When Brahma is in active form, we can call him Adi Shakti or the absolute energy. সমস্ত ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করছেন সেই আদি শক্তি। ব্রহ্ম বা আদি শক্তি এই ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করছে যে শক্তি, আমরা মেডিটেশনের মাধ্যমে সেই শক্তিকে কিছুটা উপলব্ধি করতে পারি। The language of our universe is mathematics. The God is one and the nature is infinite. The universe was created by the union of the one and infinite. The entire physical universe exists in a base called Shunya or zero. Zero means Maya. Zero means nothingness. In total, there is one, zero, and infinity. The nature is mysterious, and mathematics is the solution of this mystery. তাই এই ইউনিভার্সকে যদি জানতে চাও, তবে গণিত ব্যতীত অন্য কোনো উপায় নেই। ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর সাকার না নিরাকার? ঈশ্বরের কি কোনো আকার আছে? নেই। ঈশ্বর নিরাকার এবং সর্বব্যাপী। তাই অনেকেই প্রশ্ন করতে পারেন, তবে মূর্তি পুজো কেন?
মূর্তি হলো একটা মিডিয়াম, যা নিরাকার ঈশ্বর এবং ভক্তের মধ্যে একটা সেতু রচনা করে। তবে ঈশ্বর শুধুমাত্র একটা পাথরের মূর্তি নয়, ঈশ্বর নিরাকার, সর্বব্যাপী এক মহাশক্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা এবং নিয়ন্ত্রণকর্তা। আমরা এক অতি ক্ষুদ্র জীব। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর যিনি, তিনি ঈশ্বর, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা। তাই সৃষ্টি বা বিনাশ নেই। যখন তিনি সুপ্ত অবস্থায় থাকেন তখন একটা জ্যোতির্লিঙ্গ। God is the greatest scientist of all time. God is the greatest artist of all time. But God is not a magician. According to the religious concept, universe is a living being and emotion, love, is the regulator of the universal rule. God is the soul of the universe. তিনি পরম করুণাময়। তাকে আমরা ঈশ্বর, আল্লাহ বা গড যে নামেই ডাকি না কেন, তিনি আমাদের ডাকে সাড়া দেন। আমরা একবার যদি সেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, তবে বুঝতে পারবো যে ঈশ্বর, আল্লাহ এবং গডে কোনো প্রভেদ নেই। ঈশ্বর প্রাপ্তির সহজতম উপায় কি? অনেকে মনে করেন সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকলেই বুঝি ঈশ্বর প্রাপ্তি ঘটবে। তবে সত্যিকারের ভক্তরা জানেন ঈশ্বরকে পাওয়ার পথ অন্য। যদি সত্যিকারের ঈশ্বরের সান্নিধ্য পেতে চাও, তবে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে, সেবা করতে হবে। মহাপুরুষেরা তাই বলে গিয়েছেন, যে হাতে সেবা করতে তা যেন ঠোঁট প্রার্থনা করে তার চেয়ে অনেক বেশি পবিত্র। শিবজ্ঞানে জীব সেবা ঈশ্বর প্রাপ্তির সহজতম পথ। সেলফ রিয়েলাইজেশন। আদি শঙ্করাচার্য চার ধামকে ডিফাইন করেন, হিন্দু ধর্মকে পুনরায় প্রচার করেন, অদ্বৈত বেদান্ত ফিলসফিকে ব্যাখ্যা করেন, মোক্ষার পথ দেখান। তিনি বলেন, জগৎ মিথ্যা, সত্য শুধু ঈশ্বর। অদ্বৈত বেদান্ত ফিলসফিতে তিনি আমাদেরকে সমস্ত রকম পার্থিব দুঃখ বেদনা থেকে মুক্তির পথ দেখিয়েছেন। সেই পথ হল যোগা এবং মেডিটেশন। যোগা তাই শুধুমাত্র আসন বা পশ্চার নয়। যোগা আসন করা অর্থাৎ নিজেকে মেডিটেশনের জন্য প্রস্তুত করা, তারপর মেডিটেশনের মাধ্যমে নিজেকে উপলব্ধি করা এবং নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব। সেলফ অ্যাকচুয়ালাইজেশন এবং সেলফ রিয়েলাইজেশন কি মানুষের জীবনের লক্ষ্য? এই বিষয়ে অনেকে একমত হবেন। মাসলো মোটিভেশন থিওরিতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। বেদান্ত হলো স্টাডি অফ সেলফ রিয়েলাইজেশন এবং যোগা হলো সেই সেলফ রিয়েলাইজেশনকে অর্জন করার পথ। সত্য এক এবং অভিন্ন, কিন্তু তা অর্জন করার পথ বিভিন্ন হতে পারে। তাই বিভিন্ন প্রকার যোগার মাধ্যমে আমরা সেলফ রিয়েলাইজেশন অর্জন করতে সক্ষম। যৌগিক কালচারে শিবাকে আদি গুরু বা আদি যোগা বলা হয়। যোগা এবং মেডিটেশনের মাধ্যমে তিনি প্রথম সেলফ রিয়েলাইজেশনের পথ দেখিয়েছেন। আমাদের বাইরের পার্থিব জগতে নয়, আমাদের অন্তর জগতে প্রকৃত আনন্দের সন্ধান রয়েছে। যোগা এবং মেডিটেশনের মাধ্যমে তা উপলব্ধি করা সম্ভব। আমরা যখন নিজেদের ট্রু সেলফ এবং নিজেদের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে পারব, আমাদের কিছু না পাওয়ার বেদনা থাকবে না। যদি আমরা সর্বত্র সর্বজীবে ঈশ্বরকে দেখতে পাই,
সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই ভালোবাসার মধ্যে যে প্রকৃত আনন্দ রয়েছে, বাইরের পার্থিব জগতে ম্যাটেরিয়াল বস্তুর মধ্যে সেই প্রকৃত আনন্দ পাওয়া যাবে না। যদি আমরা প্রকৃত আনন্দকে ভাগ করি, তবে পাব জ্ঞান এবং প্রেম, ডিভাইন নলেজ এবং ডিভাইন লাভ থেকেই ডিভাইন হ্যাপিনেস পাওয়া সম্ভব। বিভিন্ন প্রকার যোগার মাধ্যমে আমরা সেলফ রিয়েলাইজেশন অর্জন করতে পারি। 4টি প্রধান টাইপ অফ যোগা হলো জ্ঞান যোগা, রাজ যোগা, ভক্তি যোগা এবং কর্ম যোগা। আরো দুটো ইম্পর্টেন্ট টাইপ অফ যোগা, আর সেগুলি হলো হঠ যোগা এবং কুণ্ডলিনী যোগা। যোগার মাধ্যমে আমরা ব্রহ্মা অর্থাৎ অ্যাবসলিউট রিয়ালিটির সাথে নিজেকে ইউনিয়ন করতে পারি। পতঞ্জলি তার যোগা সূত্রতে যে অষ্টাঙ্গ যোগার মাধ্যমে যে মুক্তির পথ দেখিয়েছেন তা সর্বশ্রেষ্ঠ, আমরা তাকে রাজা যোগা বলতে পারি। সেই অষ্টাঙ্গ যোগা হল ইয়ামা abstinences, niyama observances, asana postures, pranayama breathing, pratyahara withdrawal, dharana concentration, dhyana meditation এবং samadhi absorption। সাংখ্য ফিলসফি এর মাধ্যমে যোগাকে ব্যাখ্যা করা যায় পুরুষ অর্থাৎ কনসিয়াসনেস এবং প্রকৃতি অর্থাৎ ম্যাটারের মিলনের ফলে এই ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। এই ইউনিভার্স পঞ্চভূত দ্বারা গঠিত। এই পঞ্চভূত আবার 3টে বেসিক এলিমেন্টস দ্বারা গঠিত, সত্ত্বা, রাজা এবং তামা, এই ত্রিগুণ দ্বারা গঠিত। যোগা এবং মেডিটেশনের মাধ্যমে সত্ত্বা গুণের বিকাশ হয় এবং তামা গুণের প্রভাব ক্রমশ কমতে থাকে। তখন আমরা ট্রু সেলফকে অনুভব করতে পারবো এবং আমরা নিজেদের মধ্যে ব্রহ্মা অর্থাৎ অ্যাবসলিউট রিয়ালিটিকে অনুভব করতে পারবো। এইভাবে যোগা এবং মেডিটেশনের মাধ্যমে সেলফ রিয়েলাইজেশন অর্জন করা সম্ভব। বোধি ধর্মা অনুরূপ ম্যাটেরিয়াল আর্টস এবং মেডিটেশনের মাধ্যমে সেলফ রিয়েলাইজেশনের পথ দেখিয়েছেন। পৃথিবীর বহু দেশে এখন তা জনপ্রিয়। ম্যাটেরিয়াল আর্টসকেও আমরা এক প্রকার যোগা বলতে পারি। শিক্ষক। ছোটবেলা থেকেই শিক্ষকদের খুব বাধ্য ছিলাম। শিক্ষকদেরকে আমরা ভয় পেতাম, শ্রদ্ধা করতাম। এখনো যদি কখনো কখনো পুরনো শিক্ষকদের সাথে কোথাও দেখা হয়, তখন তাদের পা ছুঁয়ে প্রণাম করি, কারণ আমার মনে হয় শিক্ষকদের আশীর্বাদ অমূল্য। আমাদের জীবনে ওনাদের অবদান অতুলনীয়। শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, আমাদের চরিত্র গঠনেও ওনাদের অবদান অনস্বীকার্য। আমরা আজকে যেখানে পৌঁছতে পেরেছি, জীবনে যতটুকু সাফল্য পেয়েছি, তার পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রম রয়েছে। তখনকার দিনে শিক্ষকরা পড়াশোনায় গাফিলতি করলে কঠোর শাস্তি দিতেন,
এমনকি যদি কোনো স্টুডেন্ট কোনো কারণ ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকতো, তাহলে শিক্ষক মহাশয় সেই স্টুডেন্টের বাড়িতে চলে আসতেন। তারপর বাবা মায়ের সামনেই স্টুডেন্টকে বেধড়ক মারধর করতেন। এখনকার দিনে এসব ভাবা যায় না। এখন বাবা মাও চান না শিক্ষকরা স্টুডেন্টদের গায়ে হাত তুলুক অথবা কোনো কঠোর শাস্তি দিক। অথচ স্টুডেন্টের রেজাল্ট আশানুরূপ না হলে শিক্ষকদের দোষারোপ করতে পিছপা হন না। আমাদের সময় এরকম হতো না। মাত্র কয়েক বছরের মধ্যে প্যারেন্টসের মানসিকতার একটা বিশাল পরিবর্তন এসেছে। হয়তো আমরা ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়েছি, হয়তো সেটা ভালো। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নতুন রকম শিক্ষা ব্যবস্থার সূত্রপাত হয়েছে। এখন অনলাইন এডুকেশন সিস্টেমও চালু হয়েছে। তবে এখন আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো টিচার এবং স্টুডেন্টসদের মধ্যে ইন্টারাকশন আরো বেশি সুদৃঢ় করতে হবে। এই সমাজে শিক্ষকদের দায়িত্ব অনেক। তাদেরকে খেয়াল রাখতে হবে স্টুডেন্টসরা যেন ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে উঠতে পারে। স্টুডেন্টকেও বুঝতে হবে শিক্ষকেরাই তাদের জীবনে সঠিক পথ দেখাতে পারবেন। শিক্ষকদের উপযুক্ত সম্মান দিতে হবে। সুশিক্ষা তামাসো মা জ্যোতির্গময়া, আক্ষরিক অর্থ হল লিড আস ফ্রম দ্য ডার্কনেস টু লাইট। একটা অন্ধকার ঘরে যদি গাছ লাগানো থাকে, তবে কয়েকদিন পর সেই গাছের ডালপালা জানলার দিকে এগিয়ে যায় আলো পাওয়ার আশায়। জ্ঞান হলো সেই জ্যোতি। অজ্ঞানের অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জ্ঞানের আলোর দিকে অগ্রসর হতে হবে। যদি মানব সভ্যতা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাও, তবে অনেক অনেক টাকার দরকার নেই। চাই সুশিক্ষা এবং সুস্থ মানসিকতা। এই পৃথিবীতে যা রিসোর্স রয়েছে তা মানব প্রজাতির ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট, কিন্তু মানব প্রজাতির গ্রিড বা লোভকে পূরণ করবার জন্য যথেষ্ট নয়। মানুষ ধীরে ধীরে এতটাই স্টুপিডের মতো আচরণ করছে যে নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনছে। প্রকৃতি নিজের হাতে নষ্ট করছে। এই পৃথিবীকে আমাদের বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছে। মানুষের স্টুপিডিটি এবং গ্রিড সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে, মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা 83% ওয়াইল্ড অ্যানিমাল এবং 50% প্লান্ট অলরেডি ধ্বংস করে ফেলেছি। আমরা যেভাবে পানীয় জল এবং ইলেকট্রিসিটি অপচয় করছি, ভবিষ্যতে পানীয় জল এবং ইলেকট্রিসিটির ক্রাইসিস সৃষ্টি হবে। রিসোর্সের যখন অভাব হবে, তখন মানব সভ্যতা নিজেদের মধ্যে লড়াই করবে। এখন পর্যন্ত এই পৃথিবীতে যা মারণাস্ত্র তৈরি হয়েছে তা মানব সভ্যতা ধ্বংস করার জন্য যথেষ্ট। সুশিক্ষা এবং সুস্থ মানসিকতা এখন এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে। গণতন্ত্রের ব্যর্থতা এবং সমাধান। গণতন্ত্র কি পারফেক্ট ফর্ম অফ গভর্নমেন্ট? গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠর হাতে ক্ষমতা থাকে, তবে সংখ্যাগরিষ্ঠ সব সময় সঠিক নাও হতে পারে। সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর যদি বিচার বুদ্ধি কম থাকে, তবে তাদের সিদ্ধান্ত পারফেক্ট হবে না। আমরা জানি যে সব সময় যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া উচিত।
গণতন্ত্রে বেশিরভাগ সময় দেখা যায় অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার আটকানো সম্ভব নয়। মানুষের দুর্বল চরিত্র গণতন্ত্রের সাকসেসফুল না হওয়ার একটা ইম্পর্ট্যান্ট কারণ। যদি মানুষের চরিত্রকে বিশ্লেষণ করি, যদি অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া হয় তবে তার চরিত্র ঠিক থাকবে না। তখন তার ব্যক্তিগত স্বার্থ এবং ক্ষমতার লোভ প্রাধান্য পাবে। গণতন্ত্র নয়, সিস্টেমে দুর্নীতি তখন দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। অনেকে মনে করেন পলিটিশিয়ান আর ডায়াপার নিয়মিত পরিবর্তন করতে হবে। ফর সেম রিজন, যদি কোনো পলিটিশিয়ানের হাতে অনেক দিন ধরে ক্ষমতা থাকে তবে তার চরিত্র দুর্বল হয়ে যায়। তখন তার ব্যক্তিগত স্বার্থ এবং ক্ষমতার লোভ প্রকট হয়ে ওঠে। তখন সে অন্যদের ওপর অত্যাচার করে এবং শোষণ করে। গণতন্ত্রের ব্যর্থতা সেখানেই। তবে আমি বলবো অন্য কথা, যদি গণতন্ত্র সব সময় অযোগ্য ব্যক্তিদের হাতে থাকে তবে নিয়মিত পরিবর্তন করেও কোনো লাভ হবে না। তাই গণতন্ত্র সব সময় যোগ্য ব্যক্তির হাতে থাকতে হবে। তাকে সুশিক্ষিত এবং সুচরিত্রবান হতে হবে। গণতন্ত্রের শুধু ইলেকশন নয়, সিলেকশন এবং ইলেকশনের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দিতে হবে। কারণ সংখ্যাগরিষ্ঠর সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। প্রথমত, ইলেকশনে অংশগ্রহণ করার জন্য ন্যূনতম যোগ্যতা ডক্টরেট হতে হবে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, ইলেকশনে দাঁড়ানোর জন্য সুশিক্ষিত হওয়ার কি প্রয়োজন আছে? আমি বলবো, সুশিক্ষিত ব্যক্তির হাতেই ক্ষমতার অপব্যবহার কম হবে। দ্বিতীয়ত, সিভিল সার্ভিস এক্সামের মতো একটি প্রবেশিকা পরীক্ষা তাদেরকে কোয়ালিফাই করতে হবে। তারপর সেই ব্যক্তি ইলেকশনের জন্য টিকিট পাবে। তারপর নর্মাল ইলেকশন প্রসেসের মাধ্যমে আমরা লিডারকে নির্বাচন করব। যদি এই পদ্ধতিতে গণতন্ত্রকে সংস্কার না করা যায় তবে গণতন্ত্রের অধঃপতন দ্রুত গতিতে ঘটবে, ক্ষমতার অপব্যবহার হবে। গণতন্ত্রে সমস্ত নেতা যখন সুযোগ্য, সুশিক্ষিত এবং সুচরিত্রবান হবে তখনই গণতন্ত্র সার্থক হবে। ক্ষমতা কিছু ক্ষমতালোভী অযোগ্য ব্যক্তির হাতে যদি থাকে তবে তারা ক্ষমতার অপব্যবহার করবে। সুযোগ্য, সুশিক্ষিত এবং সুচরিত্রবান ব্যক্তিদের তারা গণতন্ত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেবে না। কৃষকদের মুনাফা লুণ্ঠন। ছোটবেলায় বাড়িতে যদি কোনোদিন অকারণে আমরা খাওয়া নষ্ট করতাম, বাবা রেগে যেতেন। তিনি আমাদেরকে বোঝাতেন যে এই অন্ন উৎপাদনের জন্য কৃষকেরা কত হাড় ভাঙা পরিশ্রম করেন, অথচ এই কৃষকেরা কখনো তাদের পণ্যের, তাদের হাড় ভাঙা পরিশ্রমের সঠিক মূল্য পায় না। কিছু অসাধু ব্যবসায়ী সেই পণ্যকে বাজারে চড়া দামে বিক্রি করেন, কিন্তু কৃষকেরা সঠিক মূল্য পায় না। এই কৃষকেরা অল্পেতেই সন্তুষ্ট, অথচ সেই সামান্য চাহিদাটুকুও তারা পূরণ করতে পারে না। বন্যায় বা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে তাদের অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে পড়ে। কৃষকেরা মহাজন থেকে চড়া সুদে টাকা নিতে বাধ্য হয় এবং শেষে সর্বহারা হয়ে যায়। কখনো কখনো তারা আত্মহত্যা করতে বাধ্য হয়। এই পৃথিবীতে যা রিসোর্স রয়েছে তাতে আমাদের কারো কোনো অভাব থাকার কথা নয়। ধন সম্পদের অসম বন্টনের ফলে পভার্টি সৃষ্টি হয়েছে। পভার্টি তাই একটা ম্যানমেড সমস্যা। কিন্তু এরকম সমাজ ব্যবস্থা কি সঠিক?
এক শ্রেণীর মানুষ অপচয় করে, অন্য শ্রেণীর অভাব হয়। তাই আমার বাবা আমাদেরকে বোঝাতেন, অপচয় করো না, অভাব হবে না। কৃষকদের মুনাফা অন্য কেউ যেন লুট করে নিয়ে যেতে না পারে, সেই ধ্যান কি একা কাকতাড়ুয়া রাখতে পারবে? সেই দিকে সরকারকে বিশেষ ধ্যান দিতে হবে। কৃষকেরা যেন তাদের হাড় ভাঙা পরিশ্রমের সঠিক মূল্য পায়, সেই জন্য সরকারকে সুব্যবস্থা করতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সরকারকে একটা বিশেষ বিভাগ তৈরি করতে হবে। শুধুমাত্র সরকার নয়, যারা আমাদের জন্য অন্ন উৎপাদন করে তারা যেন কখনো অভাবে না খেতে পেয়ে মারা না যায়, সেই দিকে আমাদেরকে বিশেষ ধ্যান দিতে হবে। ডলফিন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী। এই পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। মহাসমুদ্রের কোথাও কোথাও গভীরতা এত বেশি যে মাউন্ট এভারেস্ট পর্বত পর্যন্ত ডুবে যেতে পারে। এই সুবিশাল মহাসমুদ্রে যে বিশাল প্রাণী ও উদ্ভিদ জগৎ রয়েছে, আমরা তার কতটুকুই বা জানি? হয়তো মহাসমুদ্রের গভীরে এরকম অনেক প্রাণীও রয়েছে, তারা মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং তারা সযত্নে নিজেদের দুনিয়াকে আমাদের দুনিয়া থেকে আলাদা করে রেখেছে। আমরা এখন পর্যন্ত মহাসমুদ্রে যেসব প্রাণীর সন্ধান পেয়েছি তার মধ্যে বিশালাকার তিমি মাছ, হাঙর, ডলফিন, অক্টোপাস, জেলিফিশ, কোরাল, বিশালাকার কচ্ছপ, বিষধর সামুদ্রিক সাপ ইত্যাদি সম্পর্কে আমরা সবাই জানি। সায়েন্টিফিক রিসার্চে ধরা পড়েছে যে ডলফিনের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের মতো উন্নত, মানুষের চেয়ে তারা বেশি বুদ্ধিমান। ডলফিনের স্বভাব খুবই বন্ধুত্বপূর্ণ, তারা মানুষের মতনই সমাজবদ্ধভাবে বসবাস করে। মহাসমুদ্রের গভীরে যে জলজ প্রাণীদের বিশাল সভ্যতা রয়েছে, আমরা কোনোদিন যদি বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে সেখানে পৌঁছতে পারি, তবে অবশ্যই সেখানে ডলফিনদের এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের এক উন্নত সমাজবদ্ধ সভ্যতা দেখতে পাবো। হয়তো সেই সব প্রাণীরা আমাদের থেকে নিজেদের সভ্যতা আলাদা করে রেখেছে, কারণ এই পৃথিবীতে আমরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী যারা নিজেরাই এই প্রকৃতিকে, এই পৃথিবীকে নষ্ট করছি, আমাদের বসবাসের জন্য অনুপযুক্ত করে তুলেছি এবং নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছি। অথচ সেই আমরাই নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মনে করি। অনুভূতি, রূপ, রস, গন্ধ, স্পর্শ, সঙ্গীত, সমস্ত অনুভূতি হলো হরমোনের সৃষ্টি। এক কথায় বলতে পারি সব মায়া। হয়তো একটা অবজেক্ট আমাদের মনে সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করছে, অথচ অন্য প্রাণীদের মনে সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করছে না। আবার ঠিক তার উল্টোটাও সত্যি হতে পারে। তাই আমরা বলতে পারি যে সৌন্দর্যের অনুভূতি স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তিত হয়। আমাদের অনুভবের জগতেরও একটা লিমিট আছে। সেই অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। মহাপুরুষেরা তাই বলেছেন, আমাদের মনোজগতে যা রহস্য রয়েছে সমস্ত ইউনিভার্সেও সেই রহস্য নেই। যদি আমরা ম্যাক্রো অর্থাৎ ইউনিভার্স গ্যালাক্সিকে বুঝতে চাই, তবে আমাদের মাইক্রো অর্থাৎ অণু পরমাণুর গঠন বুঝতে হবে। বৈজ্ঞানিকেরা বলেছেন পরমাণু, প্রোটন, নিউট্রন
ইলেকট্রন ইত্যাদি দ্বারা গঠিত। তবে স্পিরিচুয়াল লেভেলে আরও বেসিক এলিমেন্টসের কথা বলা হয়েছে, তা হলো সত্ত্বা, রাজা এবং তামা। এই ত্রিগুণ দ্বারা পঞ্চভূতের সৃষ্টি হয়েছে, তা হলো আকাশ, বায়ু, জল, অগ্নি এবং পৃথিবী। সমস্ত ইউনিভার্স এই পঞ্চভূতের দ্বারাই সৃষ্টি হয়েছে। এই বিশাল ইউনিভার্সের প্রত্যেকটি অবজেক্ট কোনো না কোনো অবজেক্টকে কেন্দ্র করে ঘুরছে। এই ইউনিভার্সও হয়তো কোনো বড় ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরছে, অথবা আমাদের এই ইউনিভার্স একটা বড় ব্ল্যাক হোলের মধ্যে অবস্থান করছে। এই ব্ল্যাক হোলের বাইরে রয়েছে অন্ধকার এবং কিছু প্যারালাল ইউনিভার্স, যা ইউনিভার্সাল প্রোগ্রামিং রেকটিফাই করার সময় সৃষ্টি হয়েছে। যদি আমরা এই ইউনিভার্স বা মাল্টিভার্সকে বুঝতে চাই, যদি আমাদের সোল অফ ইউনিভার্স সত্যম শিবম সুন্দরম সচ্চিদানন্দ ঈশ্বরকে উপলব্ধি করতে চাই, তবে আমাদের অনুভবের জগৎকে আরো বিগর করতে হবে। কিভাবে ডিপ্রেশন কাটিয়ে উঠবে? একটা ছেলে ক্যাট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার কাছে এসেছে। ও খুব ভালো একটা MBA কলেজে অ্যাডমিশন নিতে চায়, কিন্তু ওর ম্যাথমেটিক্সে প্রাথমিক জ্ঞান খুব কম। অনেক সহজ ম্যাথও করতে পারছে না। আশেপাশে ওর সব বন্ধুরা সেই সব ম্যাথ সহজেই সমাধান করছে, কিন্তু ও কিছুতেই করতে পারছে না। ওই ম্যাথগুলো করার মতো মিনিমাম প্রাথমিক জ্ঞান ওর নেই। তাই ওর মনে হচ্ছে ওর দ্বারা জীবনে কিছুই করা সম্ভব নয়। সবাই যে ম্যাথগুলো সহজেই সমাধান করতে পারে, সে অনেক চেষ্টা করে সেই ম্যাথগুলো সমাধান করতে পারছে না। তাই ওর জীবনটাই বৃথা। ওর দ্বারা কিছু হবে না, ওর দ্বারা কোনো এক্সাম ক্লিয়ার হবে না। সেই ছেলেটার মনে এইভাবে ডিপ্রেশনের সৃষ্টি হয়েছে। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করেছি। ডিপ্রেশন হলো একটা মানসিক রোগ। ধনী গরিব, ছোট বড়, বাচ্চা বুড়ো, শিক্ষিত অশিক্ষিত, সবাই এই রোগের শিকার হতে পারে। ডিপ্রেশন এতটাই ভয়ঙ্কর যে অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু প্রথমে বুঝতে হবে কেন হয় এই ডিপ্রেশন। ডিপ্রেশনের কারণ অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক নানা রকম হতে পারে। বৈবাহিক জীবন, এডুকেশন, ক্যারিয়ার, টাকার লোভ, ক্ষমতার লোভ, ভালোবাসা, সাংসারিক জীবনে অশান্তি, মেয়েদের ওপর শ্বশুরবাড়িতে অত্যাচার, বেকারত্ব, হঠাৎ চাকরি চলে যাওয়া, বিজনেসে লস ইত্যাদি ইত্যাদি। এই ডিপ্রেশনকে কিভাবে প্রতিকার করা সম্ভব? ভালোবাসা, মোটিভেশন, মেডিটেশনের মাধ্যমে ডিপ্রেশনকে প্রতিকার করা সম্ভব। মেডিটেশনের মাধ্যমে ডিপ্রেশন খুব তাড়াতাড়ি দূর হয়। আমি নিজে অনেক বেনিফিট পেয়েছি। আমি একজন ক্যাট জিম্যাট ট্রেনার। MBA এন্ট্রান্স এক্সামসের জন্য স্টুডেন্টসদের প্রিপারেশন করাই। আমি অনেক স্টুডেন্টসদের মধ্যে এই ডিপ্রেশন দেখতে পেয়েছি। আমি ক্রমাগত মোটিভেশনের মাধ্যমে স্টুডেন্টসদের মন থেকে ডিপ্রেশন দূর করার চেষ্টা করেছি। সেই ছেলেটাকে আমি প্রথমে সবার থেকে আলাদা করে আলাদাভাবে প্রিপারেশন করাতে শুরু করি, যাতে ও নিজেকে অন্য কারো সাথে কম্পেয়ার করতে না পারে। ওকে বেসিক্স থেকে বোঝানোর চেষ্টা করি। তারপর ও ধীরে ধীরে ম্যাথ বুঝতে পারে। পরে ওর তেমন অসুবিধা হয় না। সামান্য কিছু ম্যাথস বুঝতে না পারায় ওর মনে যে ওর দ্বারা হয়তো জীবনে কিছুই হবে না, এমনটা একটা ভাবনা তৈরি হয়েছিল। সামান্য কিছু ম্যাথস বুঝতে না পারায় ওর মনে হয়েছিল
যে ওর দ্বারা হয়তো জীবনে কিছুই হবে না। আমি ওকে বুঝিয়েছি সেটা ভুল। একটা স্টুডেন্ট ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা শুধুমাত্র পড়াশোনার উপর নির্ভর করে না, তার পার্সোনাল স্কিলের উপর বেশি নির্ভর করে। আমি ওকে বোঝালাম যে ওর মধ্যে এমন কিছু স্কিল বেশি আছে যা অন্য কারো মধ্যে ততটা নেই। ওর মধ্যে লিডারশিপ স্কিল আছে, মোটিভেটিং পাওয়ার আছে, নেগোসিয়েশন স্কিল আছে, ডিসিশন মেকিং স্কিল আছে। আমি ওকে তা বোঝাতে লাগলাম। কিছুদিন পর ওর মনে তা বিশ্বাসে পরিণত হলো। তারপর থেকে ও নিজেকে নিয়ে কখনো হীনম্মন্যতায় ভোগে না। ও তারপর থেকে খুব মন দিয়ে পড়াশুনো করে, আত্মবিশ্বাসও ফিরে পায়। তারপর ও একটা ভালো MBA কলেজে চান্স পায়, সেখান থেকেই একটা ভালো চাকরি পায়। কয়েক বছর পর ওর সাথে আমার দেখা হয়। তখন ও খুব বড় মাপের একজন বিজনেসম্যান হয়ে গিয়েছে। ও আমার পা ছুঁয়ে প্রণাম করে। ওর সাফল্য দেখে আমার খুব ভালো লাগে। অনুভবের জগতের বাইরে। আমাদের অনুভবের জগৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ। অনেক সময় আমরা মনে করি আমরা যা অনুভব করতে পারি না তা সত্য নয়, কিন্তু আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। হয়তো আমরা তা অনুভব করতে পারি না, কিন্তু অন্য কোনো প্রাণী তা অনুভব করতে পারে। বিভিন্ন প্রাণীদের মধ্যে এই অনুভব করার ক্ষমতা বিভিন্ন রকম। যেমন খালি চোখে আমরা মাইক্রো অর্গানিজমকে দেখতে পারি না। 20 হার্টজ থেকে 2000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পারি, কিন্তু সেই সীমার বাইরে কোনো শব্দ শুনতে পারি না। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। কুকুর যেসব ঘ্রাণ অনুভব করতে পারে আমরা তা পারি না। আমাদের জীব অনেক বস্তুর স্বাদ আস্বাদন করতে সমর্থ নয়। এমন অনেক কিছুই আছে যা আমরা স্পর্শ করে অনুভব করতে পারি না। তাই আমাদের এই অনুভবের জগতের বাইরে যে বিশাল জগৎ আছে আমরা তা অস্বীকার করতে পারি না। আত্মাকে, পরমাত্মাকে আমরা অনুভব করতে পারি না। তার মানে এই নয় যে আত্মার বা পরমাত্মার কোনো অস্তিত্ব নেই। মৃত্যুর পর হয়তো আত্মা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু আমরা তো অনুভব করতে পারি না, কারণ আমাদের অনুভবের জগৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ। আমরা সবাই লক্ষ্য করেছি, বিদ্যুৎ চমকালে প্রথমে আলো দেখতে পাওয়া যায়, তার কিছুক্ষণ পর শব্দ শুনতে পাওয়া যায়। বিজ্ঞান খুব সহজভাবে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। আলোর গতিবেগ শব্দের গতিবেগের চেয়ে অনেক বেশি, তাই এই রকম হয়। কিন্তু আরো অনেক ফ্যাক্টর রয়েছে। আলোর গতিবেগ বা শব্দের গতিবেগ কিছুটা নির্ভর করে আমাদের মস্তিষ্কের ক্ষমতার উপর, কতক্ষণ সময় সে তা গ্রহণ করতে সক্ষম হয়। তাই ভিন্ন ভিন্ন প্রাণীদের ক্ষেত্রে আলোর বা শব্দের গতিবেগ বিভিন্ন রকম মনে হতে পারে। বজ্রপাতের শব্দ আমরা আলো দেখবার কিছুক্ষণ পর শুনতে পারি, কিন্তু হয়তো অন্য কোনো প্রাণী তা আমাদের আগে অনুভব করতে পারে। ভবিষ্যৎ এই নিয়ে, এই বিষয়ে আরো অনেক গবেষণা করবে এবং বিজ্ঞানের অনেক মিসিং লিংক ধরা পড়বে। আমরা এবং পৃথিবী। এই পৃথিবীতে আমরা নিজেদের যতটা মহান এবং বুদ্ধিমান মনে করি, হয়তো আমরা ততটা নই। এই ইউনিভার্স বিশাল এবং ক্রমাগত বর্ধিতমান। মহাকাশ এতটাই বিশাল যে এমন অনেক নক্ষত্র রয়েছে যেখান থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। এই মহাকাশের খুব কম স্থানে আমরা ট্রাভেল করতে পেরেছি। এই পৃথিবীর গভীরে কি রয়েছে সেই বিষয়েও আমাদের জ্ঞান অতি সামান্য।
আমরা মাত্র 12 কিলোমিটার পর্যন্ত হোল্ড করতে পেরেছি। সমুদ্রের গভীরতায় বায়ুমণ্ডলের উপরিভাগে আমরা এখনো স্থায়ীভাবে বসবাস করতে পারিনি। আমরা একটি অতি ক্ষুদ্র জীব। এই পৃথিবীর বায়োমাসের মাত্র 0.01% হলো আমরা, মানব প্রজাতি। আমাদের অনুভব করবার ক্ষমতা সীমাবদ্ধ। আমরা খালি চোখে মাইক্রো অর্গানিজম দেখতে পাই না। আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শুনতে পাই। আমরা অনেক শব্দ শুনতে পারি না। আমরা অনেক স্বাদ, অনেক গন্ধ, অনেক স্পর্শ অনুভব করতে পারি না। আমাদের অনুভবের জগৎ সীমাবদ্ধ। আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। আমাদের ডাইমেনশনের বাইরে অন্য ডাইমেনশনে কি ঘটছে সেই বিষয়ে আমাদের জ্ঞান অতি সামান্য। অনেকেই হয়তো জানে না আমাদের শরীরের নানা রকম অ্যাক্টিভিটি, আমাদের ফিলিংস, আমাদের চিন্তা করবার ক্ষমতা অনেক সময় মাইক্রো অর্গানিজম এবং বিভিন্ন রকমের হরমোনস দ্বারা নিয়ন্ত্রিত। আমরা যদি এই ইউনিভার্সের টাইম লাইন নিয়ে অ্যানালিসিস করি তবে দেখতে পাবো 1380 কোটি বৎসর আগে বিগ ব্যাং, এই ইউনিভার্সের সৃষ্টি, স্পেস এবং টাইম লাইন শুরু হয়। 456 কোটি বৎসর আগে এই পৃথিবীর সৃষ্টি। 390 কোটি বৎসর আগে এই পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি। 38 কোটি বৎসর আগে ট্রি লাইক প্ল্যান্টের সৃষ্টি হয়। 23 কোটি বৎসর আগে প্রথম ডাইনোসর। 15.5 কোটি বৎসর আগে প্রথম পাখি। 10 কোটি বৎসর আগে প্রথম বীজ। 6.5 কোটি বৎসর আগে ডাইনোসর প্রজাতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 3 লাখ বৎসর আগে মানব প্রজাতির সৃষ্টি হয় আফ্রিকায়। 38,000 বৎসর আগে মানুষ কুকুরকে পোষ মানাতে শিখল। 6,000 বৎসর আগে মানব সভ্যতা। 5,000 বৎসর আগে চায়নাতে প্রথম মুদ্রার ব্যবহার শুরু হয়। 2,500 বৎসর আগে বুদ্ধিজম। 2,000 বৎসর আগে ক্রিশ্চিয়ানিটি। 1,400 বৎসর আগে ইসলাম। 500 বৎসর আগে সায়েন্স অ্যাডভান্সমেন্ট। 200 বৎসর আগে ইন্ডাস্ট্রি রেভলিউশন। 75 বৎসর আগে টেকনোলজি রেভলিউশন। 50 বৎসর আগে গ্লোবালাইজেশন। আমি এত ঘটনা উল্লেখ করলাম তার কারণ আমি দেখাতে চাই আমাদের এই পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস অতি সামান্য, তা বোঝানোর জন্যে। অনেকে মনে করেন 3 লাখ বছরের মধ্যে মানব সভ্যতা অনেকবার ধ্বংস এবং পুনরায় সৃষ্টি হয়েছে, কিন্তু তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আমরা যা প্রমাণ পেয়েছি, মানব সভ্যতা এই পৃথিবীতে প্রায় 6,000 বৎসর আগে শুরু হয়েছে। অনেকে মনে করেন মানব প্রজাতি ভিন্ন গ্রহ থেকে এই পৃথিবীতে এসেছে, কারণ এই পৃথিবীর অন্যান্য প্রাণীদের সঙ্গে মানুষের তেমন কোনো মিল দেখতে পাওয়া যায় না। আমরা এই পৃথিবীতে খুব কম সময় ধরে আছি। এই পৃথিবীর আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এখানে রয়েছি। এই পৃথিবী আমাদের আপন করে নিয়েছে এবং আমাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু যদি আমরা এই পৃথিবীকে ডিসরেসপেক্ট করি, এই পৃথিবী আমাদেরকে শেষ করে দিতে পারে। এই পৃথিবীতে কোনো গঠনমূলক কাজে আমাদের অবদান অতি সামান্য, অথচ ধ্বংসাত্মক কাজে আমাদের সাথে কারও তুলনা হয় না। কতদিন এই পৃথিবী আমাদের অত্যাচার সহ্য করবে? এই পৃথিবীর 83% ওয়াইল্ড লাইফ এবং 50% প্লান্ট আমরা অলরেডি ধ্বংস করে ফেলেছি। আমরা আমাদের পৃথিবীকে নিজেরাই নিজেদের বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছি। আমাদের গ্রিড এবং স্টুপিডিটি একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।
যখন এই পৃথিবীতে মানুষ থাকবে না, তখন এই পৃথিবীর অপরূপ সৌন্দর্যের প্রশংসা কে করবে? কে এই পৃথিবীর সৌন্দর্যকে আমাদের মতো অনুভব করতে পারবে? হয়তো কেউ নেই। তাই পৃথিবী আমাদের বারবার সুযোগ দিয়েছে। আমাদের নিজেদের পরিবর্তন করার সময় এসেছে। সাস্টেনেবল রেভলিউশনই এখন একমাত্র মানব সভ্যতাকে দীর্ঘায়ু করতে পারবে। টাইমলাইন 1900 to 2100, 1914 to 1918 প্রথম বিশ্বযুদ্ধ, 1918 to 1920 স্প্যানিশ ফ্লু, মহামারী, কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ। 1928 পেনিসিলিন, প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়। 1929 to 1939 দ্য গ্রেট ডিপ্রেশন, সমস্ত পৃথিবী জুড়ে জিডিপি প্রায় 15% কমে যায়। 1939 to 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945 প্রথম নিউক্লিয়ার উইপেনকে ব্যবহার করা হয়। 1945 ইউনাইটেড নেশনস গঠন করা হয়। 1945কে আমরা হিউম্যান সিভিলাইজেশনে একটা উল্লেখযোগ্য ইয়ার বলে ধরতে পারি, কারণ এই ইয়ারে বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। 1945-এ প্রথম ইলেকট্রনিক ক্যালকুলেটর তৈরি করা হয়। তারপর থেকে টেকনোলজিক্যাল রিভলিউশন শুরু হয়। 1945 to 1991 কোল্ড ওয়ার, ইউএসএ এবং সোভিয়েত এম্পায়ার্সদের মধ্যে কোল্ড ওয়ার দীর্ঘস্থায়ী হয়। 1979 স্মল পক্সকে সমস্ত পৃথিবী থেকে ইরাডিকেট করা সম্ভব হয়। 1981 আইডেন্টিফিকেশন অফ এইডস। 1983 ইন্টারনেট। 1986 ওয়ার্ল্ড পপুলেশন 5 বিলিয়ন ক্রস করে। 1990 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 1990 হাবল স্পেস টেলিস্কোপ লঞ্চ করা হয়। 2001 ড্রাফট সিকোয়েন্স অফ হিউম্যান জিনোম প্রকাশ করা হয়। 2012 ফার্স্ট হিউম্যান মেড অবজেক্ট আমাদের সোলার সিস্টেমকে এসকেপ করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। 2020 করোনা ভাইরাস মহামারী। 1945-এর পর 2020 মানব সভ্যতায় একটি উল্লেখযোগ্য ইয়ার। এই ইয়ার থেকে মানুষ সাস্টেনেবল রিভলিউশনের দিকে অগ্রসর হবে এবং তা মানব সভ্যতার আয়ুকে এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী করবে। ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বই থেকে পাওয়ার তথ্য হিসেবে প্রেডিকশন: 2030 ইস্ট ইউরোপে ভয়ঙ্কর ভূমিকম্প দেখা দেবে। 2036 ওয়াটার ক্রাইসিস, পানীয় জলের অভাব দেখা দেবে। 2048 ইলেকট্রিসিটি ক্রাইসিস, ক্রুড অয়েলের সাপ্লাইয়ের অভাবে ইলেকট্রিসিটি ক্রাইসিস দেখা দেবে। 2056 তৃতীয় বিশ্বযুদ্ধ। 2068 নর্থ আমেরিকাতে ভয়ঙ্কর সুনামি দেখা দেবে। 2078 চতুর্থ বিশ্বযুদ্ধ। 2086 নতুন পৃথিবী, নতুন নিয়ম, নতুন যুগের সূচনা হবে।